আজকের ক্লাসটি মূলত অনার্স তৃতীয় বর্ষের করবিধি প্রথম অধ্যায় বেতন খাতের আয়। তো আমরা জানি যে এবছরের বেতন খাতের আয়ের কিছু পরিবর্তন হয়েছে, যেমন ধারার পরিবর্তন। মূল সমস্যাটা হচ্ছে ধারার পরিবর্তন হয়েছে। যেমন 21-22 শিক্ষাবর্ষে যে ধারা ছিল, এখন 22-23 শিক্ষাবর্ষে ধারা চেঞ্জ হয়েছে। যেমন আমরা যে বছর পরীক্ষা দিচ্ছি সে বছরের ধারা আর এর পরের বছরের ধারা পুরোপুরি চেঞ্জ হয়েছে। তো মূলত যে অধ্যায়টার নাম ছিল বেতন খাতের আয়, সেই অধ্যায়টা এখন নাম চেঞ্জ হয়েছে চাকরি খাতের আয়। এখানে দেখতে পাচ্ছেন উপরে ছিল বেতন খাতের আয়, এখন সেটা পরিবর্তন হয়ে চাকরি খাতের আয় হয়েছে। এবং বেতন খাতের আয়ের ধারা ছিল ছিল 21, কিন্তু এখন ধারা হয়েছে 32, 33, 34। দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তনটা, যে কি ছিল বেতন খাতের আয়, নাম ছিল কি বেতন খাতের আয়, সেই নামটা পরিবর্তন হয়েছে চাকরি খাতের আয়। এবং ধারা ছিল 21, সেটার ধারা হয়েছে 32, 33, 34। এতটুকু পরিবর্তন হয়েছে এবং ভিতরে কিছু পরিবর্তন আছে, সেটা আমি আপনাদের ভিতরে দেখিয়ে দেব। আসি মূল ক্লাসে। শুরুতে চাকরি খাতের আয় করার যে শুরুটা, আপনারা লিখবেন করদাতা। করদাতা লিখে নাম লিখবেন। বইতে কোশ্চেনে নামটা দেওয়া থাকবে, যার বেতন নিয়ে এই অঙ্কটা হচ্ছে তার নামটা দেওয়া থাকবে। ধরেন মোহাম্মদ জাহিদ। আচ্ছা, এরপরে আয়বর্ষ এবং করবর্ষ। আয়বর্ষ, আপনাদের আয়বর্ষ হবে আপনাদের আয়বর্ষ হবে 22-23, 22-23 এবং করবর্ষ হবে 23-24। এবার নিচে লিখবেন চাকরি খাতের আয়। এতটুকু আশা করি বুঝতে পারছেন। নাম চেঞ্জ হয়ে বেতন খাত থেকে চাকরি খাতের আয়, ধারা চেঞ্জ হয়ে, ধারা ছিল 21, এখন ধারা হয়েছে 32, 33, 34। এবং এরপর থেকে অঙ্ক শুরুর আগে এতটুকু আপনাকে লিখতে হবে, এটা বাধ্যতামূলক। করদাতা মোহাম্মদ জাহিদ, আয়বর্ষ 22-23, করবর্ষ 23-24। এবং যে অঙ্কটা করতেছেন সেটা হচ্ছে চাকরি খাতের আয়, এটা লিখে নেবেন। এরপরে আপনি ছক আঁকবেন। ছক আগের মতোই, ছকে কোনো পরিবর্তন হয়নি। বিবরণ, টাকা, ছক আগে যেরকম ছিল সেরকম। এখানে চাকরি খাতে আয়, ধারা 32, 33, 34। সিস্টেম ফরম্যাটটা আগের মতোই থাকবে, শুধু মাঝখানে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ হবে, ফরম্যাট আগের মতোই থাকবে। আচ্ছা, মূলত চাকরি খাতের আয়
এরপর হচ্ছে গিয়ে আপনার বিনিয়োগ ভাতা, এরপর হচ্ছে গিয়ে কর দায়। 3টা পার্ট, এই একটা অধ্যায় 3টা পার্ট, এরপর অঙ্ক শেষ। তো এই 3টা পার্ট করতে আসলে অনেক সময় লাগবে। আশা করছি আপনারা সম্পূর্ণ ক্লাসটা সাথে থাকবেন। আচ্ছা, কিছু মুখস্থ চিরন্তন সত্য কিছু বিষয় আছে, সেগুলা প্রথমে দেখিয়ে দিচ্ছি। সেগুলা আগেও পরিবর্তন হয় না, এখনো পরিবর্তন হয়নি। যেমন অঙ্কে আপনার শুরুতেই লাগবেই যেমন মূল বেতন। মূল বেতন, এই মূল বেতনের টাকাটা সরাসরি সম্পূর্ণ এই করে আসবে, সরাসরি সম্পূর্ণ ডান পাশের ঘরে চলে যাবে। এটার কোনো পরিবর্তন আগেও হয়নি, এখনো হয়নি। 2 নম্বরে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতাও সম্পূর্ণ এই ঘরে আসবে। বুঝতে পারছেন? এই ঘরে বসবে না, সরাসরি ডান পাশের ঘরে চলে যাবে। এরপর হচ্ছে গিয়া বর্ধিত বেতন। 3 নম্বরে বর্ধিত বেতন, এটাও সরাসরি এ ঘরে চলে আসবে। এগুলো আপনার অঙ্কে থাকবেই। কমিশন, কমিশন এটা এই ঘরে চলে আসবে। 5 নম্বর হচ্ছে গিয়ে বোনাস। বোনাস সরাসরি এই ঘরে চলে যাবে। এই জিনিসটা লেখার মূল কারণ হচ্ছে এই 5টা জিনিস আপনার সরাসরি ডান পাশের ঘরে যাবে। এখান থেকে আপনি কোনো টাকা অকার্য্য পাবেন না। মূলত এই টাকার উপরে আপনার কর দিতেই হবে, এটার উপরে আপনি কোনো ছাড় পাবেন না। এই টাকা করার এই অঙ্ক মানে এই অঙ্ক করার উপরে, এই লেখা করার উপরে আপনি কোনো ছাড় পাবেন না। এই জন্য এগুলো সরাসরি ডান পাশের ঘরে চলে গেছে। আচ্ছা, এই 5টা ছাড়া সবগুলোরই মোটামুটি অকর্দর্য হবে। এই জন্য এই 5টা আগে লিখে দেখালাম। আচ্ছা, এরপরে আপনার যেগুলা অকর্দর্য দিতে হবে সেগুলো আমি আমার সিরিয়াল মতো দেখাচ্ছি, কিন্তু বইতে সিরিয়াল নাও থাকতে পারে। যেমন বাসস্থান সুবিধা উপরে থাকতে পারে, চিকিৎসা ভাতা নিচে থাকতে পারে, যাতায়াত ভাতা মানে যেটা যেভাবে থাকতে পারে বইতে। আমি সিরিয়াল অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে আপনার বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা, নগদ এটা হচ্ছে আপনি যেখানে জব করবেন সেখান থেকে যে বাড়ি ভাড়াটা আপনাকে দেয়া হবে। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আপনার বেসরকারির জন্য, ঠিক আছে? এই যে বেতন মানে চাকরি খাতের আয়, এটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি অঙ্ক। সরকারের ক্ষেত্রে আলাদা, সেটা আমি পরে দেখিয়ে দেবো। সরকারিটা জরুরি না তেমন, সরকারের গুলো সবগুলোই সম্পূর্ণ অকর্দর্য হয়। যাই আপনার এন্ট্রি দেওয়া থাকবে সবগুলোই অকর্দর্য হবে, কিন্তু বেসরকারিটা একটু ওই সরকারি থেকে তুলনামূলক কঠিন, সেজন্য সরকারিটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার বাড়ি ভাতার মধ্যে আমার অকর্দর্য আছে মাইনাস অকর ধার্য। অকর্দর্য কি? মূল বেতনের 50% অথবা বার্ষিক 3 লক্ষ টাকা। কি আসবে? মূল বেতনের 50%, মূল বেতনের 50% অথবা
আচ্ছা, কি বলছি, বাড়ি ভাড়া ভাতা নগদ প্রাপ্ত অকরদার্য মূল বেতনের 50%, অথবা অথবা বার্ষিক 3 লক্ষ টাকা, যেটি কম, মানে আপনার মূল বেতন কত? মূল বেতন হচ্ছে আপনার এখানে আপনার টাকাটা দেয়া থাকবে এই মূল বেতনের 50%। এখানে যে টাকাটা দেয়া থাকবে, 5 লাখ টাকা থাকলে 2.5 লাখ টাকা, 10 লাখ টাকা থাকলে 5 লাখ টাকা, যেটাই হোক সেটা এখানে বসবে, এবং বার্ষিক 3 লক্ষ টাকা। এই দুইটার মধ্যে যেটা ছোট বা কম সেটা আপনার অকরদার্য হবে। সেটা আপনার অকরদার্য হবে। তাহলে নগদ প্রাপ্ত টাকাটা আপনি এখানে লিখলেন, এবং এই অকরদার্য যে টাকাটা যেটাই আসবে আপনার, ধরেন এই 3 লক্ষ টাকাটাই ছোট হয়েছে, তখন 3 লক্ষ টাকা আসবে। যদি এই 50%-এর টাকাটা কম আসতো, যদি 2.5 লাখ টাকা হতো, তাহলে 2.5 লাখ টাকাই হতো, যেটা ছোট সেটাই আসবে। তাহলে টাকা না লিখে দেখাই আমি। হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বাড়ি ভাড়ার যে সমস্যাটা, তা এখান থেকে বিয়োগ দিয়ে যেটা বের হবে সেটা ছকের ডান পাশের ঘরে লিখে দিবেন। আচ্ছা, তাহলে আশা করছি বাড়ি ভাড়াটা আপনারা বুঝতে পারছেন। এইগুলার কোনো অকরদার্য হবে না, উপরের 5টির কোনো অকরদার্য হবে না। এরপর যেগুলো অকরদার্য আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি, এতটুকু আপনারা বুঝছেন। আচ্ছা, এরপরে হচ্ছে বাসস্থান সুবিধা 2 নম্বরে। আচ্ছা, বাড়ি ভাড়া আর বাসস্থান সুবিধা কিন্তু এক জিনিস না, এটা মাথায় রাখতে হবে। বাসস্থান সুবিধা, বাসস্থান সুবিধা আচ্ছা, দেখেন, বাসস্থান সুবিধার ক্ষেত্রে সুসজ্জিত সুসজ্জিত ও অসজ্জিত ও অসজ্জিত সুসজ্জিত বা অসজ্জিত যেভাবেই দেওয়া হোক না কেন, যেভাবেই আপনাকে যে সুবিধা দেওয়া হোক, মানে সাজানো বাড়ি দেওয়া হোক বা অসাজানো বাড়ি দেওয়া হোক, আপনাকে যেভাবেই বাসস্থান সুবিধা দেবে আপনার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি জব করেন, সেটার উপরে আপনার যেভাবেই দেওয়া হোক না কেন, মূল বেতনের 25% আপনার সরাসরি ডান পাশের করে চলে আসবে। বুঝতে পারছেন কিনা? বাড়ি ভাড়া ভাতা আর বাসস্থান সুবিধা এক জিনিস না। আপনার বাড়ি ভাড়ার জন্য যে টাকাটা নগদ দিবে সেটা হচ্ছে বাড়ি ভাড়া, আর বাসস্থান সুবিধা মানে আপনাকে এক জায়গায় থাকতে দিবে, যেমন কোয়ার্টার দেয় বা বাসা দেয়, এরকম কিছু যদি আপনাকে দেয়, সেটা সুসজ্জিত হোক বা অসজ্জিত হোক, মূল বেতনের 25% টাকা আপনাকে অকরদার্য মানে সরাসরি ডান পাশের ঘরে দেখাতে হবে। আচ্ছা, 3 নম্বরে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা যাতায়াত ভাতা যে টাকাটা দেয়া থাকবে সে টাকাটা এখানে লিখবেন। এরপরে মাইনাস অকরদার্য লিখবেন সর্বোচ্চ সীমা বার্ষিক 30,000 টাকা। এটা দিয়ে এটা বিয়োগ করবেন, আপনার যেটা আসবে সেটা এখানে বসাবেন।
তিনটে জিনিস আসলে বুঝতে পারছেন কিনা আপনারা? বাড়ি ভাড়া, অকরদার্য, মূল বেতনের 50% অথবা বার্ষিক 3 লক্ষ টাকা, বাসস্থান সুবিধা। এটার কোনো টাকা সুবিধা যখন দেয় সেটা তখন তো টাকা হবে না। তো বুঝতেই পারছেন যে বাসা বাসা যদি আপনাকে দেয় তখন তো আর আপনি নগদ টাকা হাতে পাচ্ছেন না। তখন মূল বেতনের 25% আপনাকে কর দেখাতে হবে এবং যাতায়াত ভাতা সর্বোচ্চ সীমা বার্ষিক 30,000 টাকা। এবার এটা দিয়ে এটা বিয়োগ করবেন, ডান পাশে করে বসাবেন। আশা করছি তিনটা জিনিস তো বুঝতে পারছেন। এরপরে একটু মুছতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যানবাহন সুবিধা। 4 নম্বরে যানবাহন সুবিধা। যানবাহন সুবিধা এটারও আপনার সুবিধা দেবে, এটা কিন্তু আপনি নগদ টাকা হাতে পাচ্ছেন না। যানবাহন সুবিধা যেমন বাসস্থান সুবিধার মতোই, এটা আপনি নগদ টাকা হাতে পাচ্ছেন না, সেহেতু আপনাকে এটা দেখাতে হবে মূল বেতনের 5% অথবা মূল বেতনের 5% অথবা বার্ষিক 60,000 টাকা। বার্ষিক 60,000 টাকা, যেটি বেশি যেটি বেশি যেটি বেশি আপনার। এখানে আপনি মূল বেতন কত পাইছেন প্রথম অঙ্কে আমি দেখাই দিয়েছি মূল বেতন। সেই মূল বেতন আপনি যেটা পাবেন সেটার উপরে 5% দিয়ে টাকাটা এখানেই লিখবেন, এখানেই লিখবেন। এরপর হচ্ছে গিয়ে এই 60,000 টাকা তো আছেই, এর মধ্যে দুটার মধ্যে যেটা ছোট বড় বড় হবে সেটি আপনি সরাসরি ডান পাশের ঘরে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে গিয়ে 5 নম্বরে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা, আপনাকে চিকিৎসা ভাতা নগদ একটা টাকা দেওয়া হবে আপনার কোম্পানি থেকে, সেই টাকাটা আপনি এখানে লিখবেন এবং মাইনাস অকর ধার্য। অকর ধার্য আপনি লিখবেন মূল বেতনের 10% অথবা, আচ্ছা এই মূল বেতনটা কিন্তু আপনার বইতে দিয়েই দিবে। মূল বেতনটা আপনাকে বইতে সরাসরি অঙ্ক যখন করবেন তখন মূল বেতনটা দেওয়াই থাকবে, হয়তো মাসিক বেতন দেওয়া থাকবে, 12 দিয়ে গুণ দিয়ে নিতে হবে এরকম, কিন্তু দেওয়া থাকবে। আচ্ছা, কত? মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা, যেটি কম। সেই টাকাটা যেটি কম সেটা এখানে বসাবেন এবং বিয়োগ করবেন এখানে নামাবেন। তাহলে চিকিৎসা ভাতা বুঝতে পারছেন যে অকরদার্য হবে আপনার মূল বেতনের 10% অথবা
বার্ষিক 1,20,000 টাকা আপনাকে কর হিসেবে দেখাতে হবে। 6 নাম্বার, আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা, আচ্ছা আপ্যায়ন ভাতার জন্য আপনাকে যে টাকাটা দেওয়া থাকবে বইতে, বোঝার চেষ্টা করুন, আপনাকে বইতে যে টাকাটা আপ্যায়ন ভাতার জন্য দিবে আপনি সরাসরি টাকাটাকে ডান পাশে করে নিয়ে যাবেন। এটার কোনো পরিবর্তন নাই, এটার জন্য আপনাকে কিছু করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে কি ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা যদি আপনাকে প্রকৃত খরচ উল্লেখ না থাকে, যদি আপনার মানে বইতে মানে ভ্রমণ ভাতার প্রকৃত খরচটা উল্লেখ না থাকে, তাহলে সম্পূর্ণ টাকাটাই অকরদার্য হবে, মানে সম্পূর্ণ টাকাটাই অকরদার্য হবে। যদি প্রকৃত খরচ উল্লেখ থাকে তাহলে বাদ দিয়ে উদ্ধৃত টাকা ডান ঘরে বসাবেন। আচ্ছা, যদি আপনাকে ভ্রমণ ভাতা লিখে দেয় যে এত টাকা, প্রকৃত খরচ প্রকৃত খরচ টাকা যদি আপনাকে উল্লেখ করে দেয়, যদি আপনাকে প্রকৃত খরচ উল্লেখ করে দেয় তাহলে আপনি অকরদার্য হবে, তাহলে আপনি অকরদার্য দেখাবেন। যদি আপনাকে প্রকৃত খরচ উল্লেখ করে না দেয় তাহলে প্রকৃত খরচটা যদি আপনাকে দেখায় দিয়ে দেয় তাহলে টাকাটা হবে মানে অকরদার্য সম্পূর্ণ। যে টাকাটা এখানে দেওয়া থাকবে সম্পূর্ণ, মানে এখানে জিরো হবে, বুঝতে পারছি, এখানে জিরো হবে, মানে এই টাকাটা সম্পূর্ণ অকরদার্য। এই টাকাটা যদি সমান হয় এবং বিয়োগ করলে এখানে জিরোই থাকে, ঠিক আছে। আর যদি প্রকৃত খরচ উল্লেখ থাকে তাহলে এটা বাদ দিয়ে আপনি উদ্ধৃত টাকা লিখবেন। আর যদি মনে করেন খরচ উল্লেখ না থাকে তাহলে আপনি সম্পূর্ণ অকরদার্য দিয়ে দিবেন। আচ্ছা, 8 নাম্বার, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান। আচ্ছা, এই জিনিসটা আমি আলাদাভাবে একটু বুঝাই। অনুমোদিত জিনিসটা নিয়ে অনেকে সমস্যায় পড়ে, এন্ট্রিটা একটু বড়। এত বড় অঙ্ক ব্ল্যাকবোর্ডে ধরবে না, এই জন্য বারবার মুছে করতে হচ্ছে। আচ্ছা, অনুমোদিত নিয়ে যে কোশ্চেনটা হয় বইতে সেটি হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান। 1 নম্বরে কি আছে? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান। এরপরে আসে, তার সাথে আসে কর্মীর দান, সমপরিমাণ কর্মীর দান, মানে প্রশ্নটা যেভাবে হয় সমপরিমাণ কর্মীর দান। এবং তারপরে যে মানে একই এন্ট্রির মধ্যে তারপরে আসে আপনার অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে সুদ প্রাপ্ত সুদ।
মানে তিনটা জিনিস দেওয়া থাকে। তো আমরা যখন এই যে চাকরি খাতের আয় করব, তখন শুধু যে এত বড় এন্ট্রি দেওয়া থাক, 3 এন্ট্রি দেওয়া থাক বা যা 4 এন্ট্রি দেওয়া থাক, সেটা আমাদের দেখার বিষয় না। যদি আমরা যে পার্টটা মানে চাকরি খাতের আয় যখন করব, তখন আমাদের শুধু আসবে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান, এই একটা এন্ট্রি আসবে। এখানে সমপরিমাণ কর্মীর দান বা সুদ কিছুই, সুদ আসবে কিন্তু পরে, কিন্তু এই কর্মীর দানটা আসবে না। কর্মীর দানটা আসবে আপনার বিনিয়োগে। বিনিয়োগ যখন করব তখন আপনাদের দেখাবো। এখানে আসবে আপনার শুধু নিয়োগকর্তার দান। আচ্ছা, তাহলে আসবে গিয়ে অনুমোদিত লিখলাম অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান, শুধু চাকরি খাতের আয়, শুধু এই একটা এন্ট্রি আসবে, আপনার টাকাটা সরাসরি ডান পাশের ঘরে চলে যাবে, কোনো পরিবর্তন করতে হবে না। কিন্তু এখানেই আপনার প্রশ্নে দেয়া থাকবে যে সমপরিমাণ কর্মীর দানও আছে, কিন্তু কর্মীর দানটা এখানে আসবে না। এবং যদি সেই একই এন্ট্রির মধ্যে আপনাকে বলে দেয় যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে প্রাপ্ত সুদ, এই ধরনের সুদ যদি আদায় হয়, তাহলে আপনাকে আরেকটা এন্ট্রি করতে হবে। এটাও এই এক নাম্বার একই থাকবে, এ ধরেন 1 নাম্বার, এটাও 1 নাম্বার, ঠিক আছে। কিন্তু এটা আলাদা এন্ট্রি, এটা সরাসরি চলে যাবে, কিন্তু এটা আলাদা একটা এন্ট্রি হবে সুদের জন্য, শুধু সুদের জন্য, কিন্তু কর্মীর দান আসবে না এখানে। আচ্ছা, যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে সুদ পাওয়া যায়, তাহলে আপনি যেভাবে বের করবেন, যে সুদটা আপনি পাবেন, সুদ, যে সুদের টাকাটা আপনি পাবেন সেটা এখানে লিখবেন, বুঝছেন? যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে যে সুদটা আপনি পাবেন, সরি আমি লিখে দিচ্ছি ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন। অনুমোদিত হাতে প্রাপ্ত সুদ, সুদের টাকাটা এখানে লিখবেন। এরপরে মাইনাস অকর ধার্য, এখানে আপনি কত পার্সেন্ট সুদ পাইছেন এটা সে তারা বলে দেবে, যে হয়তো বা 12.14 বা 14.5, ঠিক আছে, বা মনে করেন 18.5, এই ধরনের একটা সুদ, এই হারে আপনি সুদ পাইছেন, এটা আপনাকে উল্লেখ করে দিবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের প্রাপ্ত সুদ বের করার জন্য একটা নির্দিষ্ট নাম্বার আছে, যেটা হচ্ছে আপনার 14.5। এর যদি নিচে আপনি সুদ পান, কথাটা খেয়াল করেন, যদি 14.5 এর নিচে আপনি সুদ পান, তাহলে সম্পূর্ণ অকার্যধার্য হবে। এখানে আপনি সম্পূর্ণ অকার্যতা দেখে এখানে 0 বসাবেন। যদি 14.5 এর উপরে পান, 14.5 এর উপরে আপনি 15.5 বা 16.5, 17.5, 18.5, 14.5 এর উপরে যদি পান, তখনই আপনাকে অকরদর্য দেখাতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনি যে প্রাপ্ত সুদের টাকাটা পাবেন, ধরেন আপনি এখানে 8,000 টাকা সুদ পাইলেন, 8,000 টাকা সুদ পেলেন, ঠিক আছে। এবং আপনাকে বলে দিল যে সুদের হার, কোশ্চেনে বলে দিল সুদের হার, আপনি এই 8,000 টাকাটা আপনি সুদে কত পার্সেন্ট সুদে পাইছেন?
18% সুদে পেয়েছেন, 18% সুদে পেয়েছেন, এটা আপনাকে কোশ্চেনে বলে দেবে। তখন আপনি নিচে 18, উপরে আমাদের ওই যে 14.5 এটা বসাবেন। ক্লিয়ার কিনা যে অকরদর্য আপনার আমাদের এই 14.5 হচ্ছে গিয়ে ধরা। আপনাকে যদি বলে যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল হতে সুদ প্রাপ্ত সুদ সুদ পাওয়া গেছে কত পার্সেন্ট, 14.5 এর উপরে, যা যেটা হোক সেটা 14.5 এর উপরে, তখন আপনি উপরে 14.5 এর উপরে ধরেন 18% আপনি 8,000 টাকা সুদ পেলেন, কি দিয়ে, অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে। আচ্ছা, তখন আপনার অকরদর্য সম্পূর্ণ হবে না। যদি 14.5 এর নিচে পাইতেন, ধরেন 12.5 পাইলেন, যে কি বলা থাকলো প্রশ্নে, ভবিষ্যৎ তহবিল থেকে 12.5% হারে 8,000 টাকা সুদ পাওয়া গেল, এই ধরনের কথা যদি থাকে তখন আপনি সম্পূর্ণ অকরদর্য এখানে লিখবেন সম্পূর্ণ, এগুলো দেখানো দরকার নেই, সরাসরি আপনি এখানে এটা সেম টাকাটা লিখে রান করে সেম সেম বিয়োগ দিলে সেম শূন্য। আচ্ছা, ধরেন আমার বইতে এখন দেওয়া আছে আমি 18% সুদে 8,000 টাকা তহবিল পেয়েছি, তহবিল পেয়েছি। আচ্ছা, এখন আমার তো মাথায় আছে যে আমার 14.5 এর উপরে নিচে জিনিসটা মাথায় রাখতে হবে। তখন আমি দেখতে পেলাম যে আমার 14.5 এর উপরে আছে। আচ্ছা, তখন আমি সুদ দেখাবো। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। এটা আমরা ক্যালকুলেশন করলে টাকা আসে 6,445 টাকা, 6,445 টাকা। এটা দিয়ে এটা বিয়োগ দিবেন, এটা এখানে যেটা বের হবে সেটা বসাবেন। না, আশা করি এই তহবিল যে সেক্টরটা এটা আপনারা বুঝতে পারছেন। আবারও আমি বলি, যদি চাকরি খাতের আয় করি আমরা, মানে চাকরি খাতের আয়ের পার্টটা করি আমরা, তখন এই দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দানটা আমরা সরাসরি দান দিয়ে লিখবো, দানের চাপটা শেষ। এরপরে দানের ক্ষেত্রে আপনার বলা থাকবে সাথে সমপরিমাণ কর্মীর দানও আছে, মানে এখানে যে টাকাটা দান করছে নিয়োগ করতে, সেটা কর্মীও দান করছে, কিন্তু সেই কর্মীর দানটা এই চাকরির খাতের আয়ে আসবে না। আচ্ছা, এরপরে এরপরে ওখান থেকেই দাঁড়িয়ে দিয়ে লিখবেন, মানে কোশ্চেনে লেখা থাকবে যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে প্রাপ্ত সুদ 18% সুদে 8,000 টাকা পাওয়া গেছে, প্রাপ্ত হয়েছে। আচ্ছা, মানে এই যে নিয়োগ করছিলেন আপনি যে টাকাটা, সেখান থেকে সুদ পাওয়া গেছে 18% সুদে আপনি 8,000 টাকা পেয়েছেন। এই ধরনের যদি কিছু বলা থাকে তাহলে আপনি লিখবেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের প্রাপ্ত সুদের টাকা 8,000 টাকা লিখবেন, এখানে 8,000 টাকা এখানে লিখবেন। 8,000 টাকা লেখার পর এরপরে মাইনাস অকার যাবে। এবার দেখতে হবে আমার এই যে 18%টা, এটা 14.5 এর থেকে বেশি কিনা, 14.5% থেকে বেশি কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 14.5% এর থেকে বেশি, তখন আমাদের সম্পূর্ণ অকরদার্য হবে না। যদি 14.5 এর নিচে হতো তাহলে আমরা সম্পূর্ণ অকরদার্য সম্পূর্ণ এখানে লিখে টাকাটা শূন্য বসিয়ে দিয়ে অঙ্ক শেষ করতে পারতাম। এখন আমাদের এই রুলসে আসতে হবে যে 8,000 টাকা গুণ 14.5 ভাগ ডিভাইডেড 18, এই ক্যালকুলেশন করলে টাকা হয় 6,445 টাকা। বিয়োগ করলেন এটা থেকে 8,000 টাকা দিয়ে 8,000 টাকা দিয়ে এটা বিয়োগ করলে আসে 1,555 টাকা, মেবি 1,555। এই টাকাটাই আপনার অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সেক্টর শেষ। যে কর্মীর দানটা আছে, কর্মীর দানটা আপনার বিনিয়োগে যখন যাবো আমরা তখন দেখাবো। আচ্ছা, আশা করছি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সেক্টরটা আপনারা বুঝতে পারছেন।
মূলত এই জিনিসগুলোই বেতন খাতের আয়। নাম ছিল বেতন খাতের আয় আগে, এখন চাকরি খাতের আয় আছে। ম্যাক্সিমাম অঙ্কই এগুলাই থাকে, এর বাইরে তেমন কিছুই থাকে না, যেগুলো আমি এখানে দেখালাম। এখানে আপনার বেতন খাতের আয় শেষ। বেতন খাতের আয় আপনি এখানে যোগ করবেন। মানে এতক্ষণ যেগুলো করছি আমি আগে মুছছি যেগুলো, সেগুলো মনে করেন আপনার খাতাতে ধরবে, সেগুলো যোগ করে নামাবেন। সেগুলো আমি যোগ করে নামানোর পর যে টাকাটা বেরোবে তখন আপনি লিখবেন চাকরি খাতে আয়। এটা আপনার চাকরি খাতে আয় হয়েছে, ঠিক আছে। এরপরে আর একটা পার্ট আছে আপনার, আরেকটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বিনিয়োগ, একটা হচ্ছে আপনার বিনিয়োগ ভাতা, আর একটা হচ্ছে আপনার কর দেয়। এরপরে আমি বিনিয়োগে যাচ্ছি, সম্পূর্ণ মুছে দিচ্ছি। এটা আপনার গেল কি চাকরি খাতে আয়। বিনিয়োগ ভাতা, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটু বলে নিই। এই যে আপনার চাকরি খাতের আয়ের, যদি সরকারি বলে আপনাকে অঙ্কে বলা থাকবে যে এটা বেসরকারি একজন ব্যক্তির ক্ষেত্রে বা এটা আপনার সরকারি ব্যক্তির ক্ষেত্রে। যদি সরকারি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে আমি যেগুলো দেখালাম, ওই যে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এগুলা প্রত্যেকটা আপনার, এই যে মহার্ঘ ভাতা, যেগুলো সবগুলোই আপনার হবে কি, টাকাটা লিখবেন অকরদার্য সম্পূর্ণ, টাকাটা লিখবেন অকরদার্য সম্পূর্ণ, টাকাটা লিখবেন অকরদার্য সম্পূর্ণ। মানে যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কর নাই ভাই, ঠিক আছে। যারা বেসরকারি চাকরি করে তাদের ক্ষেত্রেই কর হয়। বিষয়টা হচ্ছে যারা সরকারি চাকরি করে, আপনি বই দেখলেই বুঝবেন, সরকারি অঙ্ক আর দেখালাম না, আপনি বই দেখলেই বুঝবেন যে সবগুলো ওদের অকরদার্য সম্পূর্ণ, অকরদার্য সম্পূর্ণ, মানে ওদের করই দেওয়া লাগে না, এরকম একটা বিষয়, ওটা আপনি দেখলেই পারবেন। আচ্ছা, আসি বিনিয়োগে, বিনিয়োগ ভাতায়। বিনিয়োগ ভাতার আপনার কিছু পরিবর্তন, বিনিয়োগ ভাতায় তেমন পরিবর্তন হয়নি, একটা জায়গায় শুধু পরিবর্তন হয়েছে। আচ্ছা, বিনিয়োগ ভাতার প্রথমে আপনার দেয়া থাকবে জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা ধরেন আপনার দেয়া আছে বইতে। সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা মূল বেতনের 10%, যে টাকা আসবে এখানে, এই এই দুইটার মধ্যে যেটি কম, যেটি কম সেটি সরাসরি আপনার এই ঘরে বসবে। আশা করি জীবন বীমা প্রিমিয়ামটা বুঝতে পারছেন। এভাবেই আপনার জীবন বীমা প্রিমিয়াম বইতে দেওয়া থাকবে, জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা, আপনি শুধু সর্বোচ্চ সীমা লিখে মূল বেতনের 10%, যেটি কম সেটি এখানে বসাবেন, জীবন বীমা প্রিমিয়াম শেষ। এরপরে আপনার 2 নম্বরে আসবে ডিপোজিট স্কিম। ডিপোজিট
ডিপোজিট স্কিম, ডিপোজিট স্কিম ধরেন দেওয়া আছে 90,000 টাকা, 90,000 টাকা। এখানেও সর্বোচ্চ সীমা আপনার ধরাবান্ধা 60,000 টাকা, সর্বোচ্চ সীমা 60,000 টাকা। এটা আপনার ফিক্সড 60,000 টাকা। যেমন এটা 10% ফিক্সড, এটা আপনার যেমন 10% ফিক্সড, এটা আপনার 60,000 টাকা ফিক্সড। তাহলে বিয়োগ করবেন, যেটা আসবে সেটা এখানে লিখবেন। 3 নম্বরে আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে ওই যে বলছিলাম ভবিষ্যৎ তহবিলের দান, ঠিক আছে? ভবিষ্যৎ তহবিলের দানের একটা বলছিলাম না যে কর্মীর দানটা বিনিয়োগ বাদে আসবে, সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ তহবিলের দান ভবিষ্যৎ তহবিলে দান নিয়োগকর্তা এবং কর্মী দুজনেরই আসবে ওখানে। নিয়োগকর্তা ও কর্মী দুজনেরটাই আসবে। ধরেন কত, 30,000 টাকা, 30,000 টাকা গুণ 2, 2 কেন? 2 জন, একজন হচ্ছে নিয়োগকর্তা, একজন হচ্ছে কর্মী, এই জন্য 2। তাহলে কত হবে? 60,000 টাকা সরাসরি 60,000 করে বসিয়ে দিবেন। আচ্ছা, যদি আপনি কিছু কেনেন, স্থায়ী সম্পদ কেনেন, শেয়ার করলেন, শেয়ার ক্রয় করলেন বা দালান ক্রয় করলেন, যাই ক্রয় করলেন, সেটা সরাসরি ঘরে বসবে, বাম পাশের ঘরে বসবে। শেয়ার ক্রয়, শেয়ার ক্রয় টাকা যেটাই হোক আপনার এখানে বসবে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, বিষয়টা হচ্ছে গিয়া এই যে বিনিয়োগ না, বিনিয়োগ হচ্ছে আপনি বিনিয়োগ করছেন সেই টাকাগুলো আসবে কিন্তু এখানে। যেমন ক্রয় করছেন না, আপনি ক্রয় করলে টাকা বিনিয়োগ করছেন। আচ্ছা, এখন একটা জিনিস, প্রধানমন্ত্রীর দান কখনোই বিনিয়োগে আসবে না। প্রধানমন্ত্রী যে দান করছে, ধরেন আপনাকে একজনের সাহায্য করছে বা দান করছে, এই ধরনের টাকা বিনিয়োগে কখনোই আসবে না। আচ্ছা, তাহলে আমরা এই যে এতটুকু পেলাম, এই যে টাকাটা যোগ করব, টাকাটা যোগ করার পর প্রকৃত বিনিয়োগ, প্রকৃত বিনিয়োগ, এটা হচ্ছে আপনার প্রকৃত বিনিয়োগ। এই টাকাটা হচ্ছে আপনার প্রকৃত বিনিয়োগ। আরো দুইটা মানে আরো দুইটা কি আছে, এটা হচ্ছে ক নাম্বার বিনিয়োগে। আপনি প্রথমে ক, খ, ছোট ক, 3টা জিনিস হবে। আমরা প্রকৃত বিনিয়োগে এর বাইরে কখনোই বইতে আসে না। খ নাম্বার 44-4 এবং 82 সি 2 ধারা অনুযায়ী ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর দান ব্যতীত আপনার মোট আয়ের 3% এখানে, মোট আয়ের, প্রকৃত আয়ের, এই যে আয়টা হয়েছে না, এটা না, এটা হচ্ছে কি আপনার ওই যে
মোট চাকরি খাতের আয় যে একটা আয় হয়েছে, চাকরি খাতের আয় যখন করছি তখন একটা মোট যে আয় হয়েছে, চাকরি খাতের আয়ের মোট আয়টা, সেই আয়টার 3%। তাহলে সেই আয়টার মোট আয়ের 3%, মোট আয়ের 3%। আগে ছিল এখানে 20%, আগে ছিল 20%, এটা ছিল আগে, এখন এটা 3%। এটা এতটুকু চেঞ্জ হয়েছে বিনিয়োগের মধ্যে। চেঞ্জের বিষয়টা হচ্ছে গিয়া 82(4) এবং 64(4) এবং 82(C)(2) ধারা অনুযায়ী মোট আয়ের 3% এখন হবে, আর আগে ছিল 20%। যেটা আগে ছিল সেটা মুছে দিচ্ছি। আচ্ছা, 3%। তাহলে আমরা আনুমানিক ধরি যে ওখানে আমাদের মোট আয় হয়েছে 7 লক্ষ টাকা। এটা কিন্তু আমি আনুমানিক ধরলাম। এই 7 লক্ষ টাকার 3% বিনিয়োগে আসবে। এখানে আমরা এটা ক্লোজ করব। এরপরে আবার এই 3% যে টাকাটা হয় সেটা। এরপরে আমাদের ঘ নাম্বার, সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। এটাও এখানে ক্লোজ। দশ লক্ষ টাকা, এটা ওখানে ক্লোজ। 3টা পার্ট পাইলাম কিন্তু, একটা ক, একটা খ, একটা ছোট গ। আচ্ছা, এখন আমরা কোনটা নিব? এখান থেকে আমরা বিনিয়োগ কোনটা নিব? বিনিয়োগ ভাতা। এখানে হচ্ছে ক, খ, ঘ, এই 3টার মধ্যে যেটি কম সেটি বিনিয়োগ ভাতা, মানে সেই টাকাটাই বিনিয়োগ, মানে 3টার মধ্যে যেটা কম। তাহলে কি লিখবো? ক, খ, ঘ, এই 3টির মধ্যে যেটি কম। এখন 10 লক্ষ টাকা তো কম না। এখানে আপনার যেটা বের হবে, প্রকৃত বিনিয়োগ যেটা বের হবে, ধরেন আপনার, আমি আনুমানিক ধরলাম, ধরেন টাকা বের হয়েছে এখানে 3,50,000 টাকা। এখানে আপনার বের হয়েছে 4 লক্ষ টাকা, আর এখানে বের হয়েছে আপনার 10 লক্ষ টাকা। তাহলে আপনার ছোট কোনটা? আপনার ছোট হচ্ছে যে আপনার 3,50,000 টাকা, 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা আপনার বিনিয়োগ ভাতা। বিনিয়োগ ভাতা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা তৃতীয় পার্টে চলে যাব, কর দায়। আচ্ছা, যারা বুঝতে পারেন নাই তারা পুনরায় ক্লাসটা দেখবেন, আর যদি সমস্যা হয় আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। কর দায়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। কর দায়, আচ্ছা এবার আমাদের কর দেবার পালা না। আচ্ছা, আমরা এখানে মোট আয় লিখবো।
মোট আয়। মোট আয় আমরা ওই যে চাকরি খাতের আয় থেকে যে মোট আয়টা পাইছি সেটা মোট আয়। মোট আয়টা আমরা এখানে লিখে নিব। ধরেন ওখানে ধরছিলাম 7 লক্ষ টাকা, এখানে 7 লক্ষ টাকা ধরে নিলাম মোট আয়। এরপরে যদি প্রধানমন্ত্রীর কোনো দান থাকে টাকার উপর 0%, প্রথম করযোগ্য আয়ের উপর 3,50,000 টাকার উপর 0%, এরপর হচ্ছে দ্বিতীয় 1 লক্ষ টাকার উপর 5%। কত পার্সেন্ট? 5%। এরপরে তৃতীয় 4 লক্ষ টাকার উপর আপনার 10%। এরপরে চতুর্থ যে বাকি টাকাটা থাকে সেটার উপর আপনার 15%। বুঝতে পারছেন কিনা? প্রথম যে 3 লক্ষ টাকা, আপনার তো মোট আয় 10 লক্ষ টাকা, মোট আয় 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার উপরে আপনার কর দিতে হবে। 10 লক্ষ টাকার উপর কর দিতে হলে আপনার প্রথম 3,50,000 টাকার উপর 0%, মানে এই টাকার উপর আপনার কোনো কর হবেই না, তারা কোনো কর নিবে না। এরপরে টাকা আছে, এরপরে 1 লক্ষ টাকার উপর তারা 5% কর নিবি। 1 লক্ষ টাকার উপর 5% কর নিলে হয় 5,000 টাকা। এরপর হচ্ছে গিয়ে 4 লক্ষ টাকার উপর কর 10% হলে 4 লক্ষ টাকা 40,000 টাকা। 4 লক্ষ টাকার উপরে 10%-এ 40,000 টাকা। এরপরে অবশিষ্ট টাকার উপর 15% দিলে যেটা হয় সেটা এখানে বসাবেন। এটা হচ্ছে আপনার কর, মোট কর দায়। এখানে আপনার মোট কর দায়, মোট কর দায় যেটা বের হবে সেটা হচ্ছে আপনার মোট কর দায়। এরপরে কর রেয়াত একটা জিনিস আছে, কর রেয়াত মাইনাস কর রেয়াত। কর রেয়াত আমরা যে বিনিয়োগ করছিলাম, বিনিয়োগ ভাতার উপর, বিনিয়োগ ভাতার উপর 15%। আমরা বিনিয়োগটা করার পর যে টাকাটা পাবো সেটার উপরে আপনার 15% দিব, কর রেয়াত। তাহলে আমরা যে টাকাটাই পাই না কেন সেটার উপরে আপনার 15% দিব। 15% দিয়ে টাকাটা এখানে লিখবো, বিয়োগ করব। এটাই আমাদের কর দায়। আশা করছি আপনারা বুঝতে পারছেন। 1 নম্বরে ছিল চাকরি খাতে আয়, 1 নম্বরে ছিল চাকরি খাতে আয়, যেটা বেতন খাতের আয় ছিল আগে নাম, সেটা পরিবর্তন হয়ে নাম হয়েছে বেতন খাতের চাকরি খাতের আয়। এরপরে বিনিয়োগ ভাতা ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে গিয়ে কর দায়। তো প্রথমে আমরা মানে এই অঙ্কটা সম্পূর্ণ করতে হলে আমাদের প্রথমে চাকরি খাতের আয়টা বের করতে হবে, এরপরে আমাদের বিনিয়োগ ভাতা করতে হবে এবং কর দায় করতে হবে। কোনটা কিভাবে করবেন আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের এই ক্লাসটা অনেক অনেক উপকার হবে এবং সামনের ট্যাক্সের যে দ্বিতীয় অধ্যায় সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমি আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ।